গতকাল যে বৃষ্টি হয়েছে ঢাকাতে, বৃষ্টির পরিমাণটা 61 মিলিমিটার, এবং 61 মিলিমিটার মানে অনেক বৃষ্টি। যে এবং অনেক বৃষ্টির ফলাফল হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকায় পানির নিচে তলিয়ে গেছে, এবং হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি, এবং সেটি দীর্ঘ সময় ধরে আটকে ছিল। কিন্তু আটকে তো থাকার কথা নয়। আধুনিক নগর ঢাকা কেন বা আমাদের পানির নিচে আটকে থাকতে হবে? এই আলোচনা আমরা এর আগে বহুবার করেছি, আজও করব। আমাদের সাথে সেই আলোচনায় যুক্ত হবেন অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, সভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। তাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। শুভ সকাল আপনাকে। আমরা গতকালকের বৃষ্টিতে আদিল মোহাম্মদ, আপনি কি ভোগান্তিতে পড়েছিলেন কিনা, প্রথমে আপনার নিজের এক্সপিরিয়েন্স জানতে চাই। ধন্যবাদ। আমি জলাবদ্ধতার ভোগান্তিতে পড়িনি, কিন্তু বৃষ্টির সময় আমি বাইরে ছিলাম এবং তীব্র বৃষ্টি হয়েছে। আমি যে এলাকাতে ছিলাম সেই এলাকাতে ভোগান্তি ছিল না জলাবদ্ধতার, কিন্তু আমি খবর পেয়েছি মিরপুর, কাজীপাড়া থেকে শেওড়াপাড়া অনেক এলাকাতে জলাবদ্ধতা হয়েছে। যেটা হয় এখন, আমাদের অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, এটাই ঢাকার নতুন চিত্র, বা নতুন না, অনেকদিন ধরে চিত্র। যে যদিও মেয়ররা প্রায়শই বলেন যে আগামী বর্ষায় কোনো জলাবদ্ধতা থাকবে না, আমরা বারবার বলছি ঢাকা যেভাবে ইতিমধ্যে গড়ে উঠেছে এবং আমাদের যে নেচার, আমাদের ডেভেলপমেন্টের যে নেচার, যেখানে খাল বিল নদী নালা সবুজকে ধ্বংস করে দিয়ে আমরা প্রতিনিয়তই ডেভেলপমেন্ট করে চলছি, সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে সকল ক্ষেত্রেই। সেই বাস্তবতায় দাঁড়িয়ে আপনি কয়েকটা খাল পরিষ্কার করলেন এবং ভাবলেন যে জলাবদ্ধতা হবে না, এটা আসলে পরিকল্পনা বেসিকের সাথে সাংঘর্ষিক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের নগর পরিকল্পনার বড় বড় ভুলগুলো ইতিমধ্যে করে ফেলেছি, আর এখন থেকে যে শুধরে যাবার যে প্রচেষ্টা, বিশেষ করে ডেভেলপমেন্ট কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের জায়গায় আমরা এখনো দুর্বল, এবং আমাদের এখনো ফোকাস হচ্ছে যে ঢাকায় যেখানেই খালি জায়গাটা আছে সেই জায়গাতে আপনি একটা বিল্ডিং করে ফেলবেন। সেটা সরকারি জমির, যে আগে আমরা দেখি সরকারি প্রতিষ্ঠানের সামনে বেশ খালি জায়গা থাকতো, সরকার তার প্রতিটা খালি জায়গাতে এখন ভবন করছে, সরকারই করছে এটা। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রেলওয়ে তারা হচ্ছে যে এয়ারপোর্টের আশেপাশে যে জলাভূমি ছিল সেখানে আপনার বক্স কালভার্ট করে সেই জলাভূমিটাকে ধ্বংস করছে, এবং তার পেছনে তাদের নিজস্ব যুক্তি আছে। অথচ সবকিছুই আমাদের ঢাকার যে নগর পরিকল্পনা ডকুমেন্ট, বিশ্বতন্ত্র পরিকল্পনা ডকুমেন্টের ভায়োলেশন, আমাদের পরিবেশ আইনের ভায়োলেশন, সব ভায়োলেশন আমরা নিজেরাই করি। এখন ভাবি যে জাস্ট হয়তো দুই একটা কাজ করলাম, একটা নেটওয়ার্কের হয়তো কিয়দ অংশ আমি পরিষ্কার করে ভাবলাম পুরো ঢাকা শহরে জলাবদ্ধতা হবে না। এই বাস্তবতা থেকে আমরা অনেক দূরে। বরঞ্চ আমাদের বাস্তবতা স্বীকার করে বলা উচিত জলাবদ্ধতা হবে, আপনি প্রস্তুতি নিন। আপনার উল্টা কথাটা যখন আমরা বলি তখন মানুষ আরো ভোগান্তিতে পড়ে। মানুষ তো ভাবে যে জলাবদ্ধতা হবে না, কিন্তু দেখেন যে ছবি আপনারা দেখাচ্ছেন, এইটা তীব্র কোনো বৃষ্টিপাত না যে 200-300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকাতে 50-60-70, ইভেন ঢাকার বাসী কি প্রতি বর্ষায় কয়েক দফা 200 মিলিমিটার বৃষ্টিপাতের জন্য প্রস্তুতি থাকা উচিত। সে প্রস্তুতি তো নাই, বরঞ্চ আমরা যা আছে সেটাকে ধ্বংস করার একটা যজ্ঞে আছি। দুই একটা বিচ্ছিন্ন ভালো কাজ হচ্ছে এমন না, হচ্ছে, কিন্তু সেটা আসলে পুরো ঢাকার মতো শহরে, যেখানে 2 কোটি লোক বসবাস করে, যেখানে প্রায় 80% এলাকা কংক্রিটে আচ্ছাদিত, যেখানে জলাভূমির পরিমাণ কমতে কমতে 5 ভাগ নেমেছে, আমাদের যে সবুজ এলাকা সেটাও 6-7 ভাগের নিচে, তাহলে আপনি জলাবদ্ধতা হবে না এই ধরনের আপনি আশাবাদটা না দেওয়া ভালো, বরঞ্চ বলেন যে আমাদের প্রস্তুতি দরকার। আমরা ইতিমধ্যে শুনেছি আমাদের ফায়ার সার্ভিস তারা বিভিন্ন ধরনের আরবান এলাকাতে জলাবদ্ধতা হলে সেখানে যদি অগ্নুৎপাত হয়, আগুন লাগে অন্য কোনো প্রয়োজনে, সেখানে তারা কিছু বোট কিনেছে। এই আমাদের সেই রেজিলিয়েন্সে যেতে হবে না। আমরা এখন প্রস্তুতিতে তো ফায়ার সার্ভিস বোট কিনেছে, আমি তো আর বোট কিনতে পারবো না। আমার পক্ষে বোট কেনাও সম্ভব না, আপনার পক্ষে বোট কেনা সম্ভব হলেও। এবং বসুন্ধরা থেকে বারিধারা আমাদের অফিস পর্যন্ত আসতে কয়েকটি স্থানে, বিশেষ করে আমি গতকালকে দেখলাম যে কালশি এলাকায় যে ওভারপাসটি রয়েছে, অর্থাৎ এয়ারপোর্ট রোড থেকে কালশি যাওয়ার পথে, সেখানে এতটাই পানি, একটা ওভারব্রিজের শেষে যে এতটাই পানি জমতে পারে যে পুরো এয়ারপোর্ট রোড শেষ মাথা পর্যন্ত সেটি জাম হয়ে গেছে। এরপর বারিধারা একটি ডিপ্লোম্যাটিক এরিয়া, সেই ডিপ্লোম্যাটিক এরিয়ার ভেতরে পুরাটাই পানি, সেখানে নৌকা চলাচলের মতোই অবস্থা তৈরি হয়েছে। আমি জানি না আপনি কোন এলাকায় ছিলেন যে যেখানে আসলে পানি জমেনি, যদি দর্শকদের জন্য বলতেন তাহলে দর্শকরা হয়তো এলাকায় বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করতো। তাহলে পরিকল্পনার মধ্যে নৌকা কেনা, সেটি কি পুরো শহরবাসীর জন্য পরামর্শ? আসলে মূল বিষয়টা হচ্ছে, দেখেন আপনি কয়েকটা এলাকার নাম বলেছেন, যেমন বসুন্ধরা এলাকা ছিল ফ্লাড ফ্লো জোন। সেইখানে আপনি যখন ডেভেলপমেন্ট করবেন আপনাকে তো অবশ্যই মেনে নিতে হবে আপনি সেখানে নৌকা চড়বেন।
কালশির আশেপাশে এলাকা সবগুলো ছিল এগুলো মানে জল ধারণ এলাকা। তাহলে আপনি কালশি দিয়ে একদম পুরোপুরি নগরায়ন করবেন, বসুন্ধরা একদম মানে বিস্তীর্ণ এলাকা, আপনি মানে সেটা ফ্লাড ফ্লো জোন গুলো ভরাট করে করে আপনি সেখানে বসতবাড়ি করবেন, আর এখন আপনি আশা করবেন যে সেখানে বৃষ্টিপাত হলে আপনাকে জলাবদ্ধ হতে হবে না। তাহলে আপনি এই যে বড় বড় পাপ যারা করেছে, কালশির আশেপাশে ডেভেলপমেন্ট কন্ট্রোল করার দায়িত্ব ছিল সরকারের। বসুন্ধরা এলাকাতে যে দিনের পর দিন এইভাবে ফ্লাড ফ্লো জোন গুলো ভরাট করা হয়েছে, সরকার কি ঘুমিয়েছিল? সরকার বলতে এই যে বিগত যত সরকারের তাহলে কথা আমি বলছি, বারিধারা সেটি তো একেবারে পরিকল্পিত এরিয়া, সেখানেই বা এরকম হলো কেন? মূল কারণটা হচ্ছে আপনি যখন বাইরের ফ্লাড ফ্লো জোন গুলো ভরাট করবেন তখন তো সেই পানিটা আপনার পরিকল্পিত এলাকাতে ঢুকবে, সেটাই তো একদমই ন্যাচারাল বিষয়। আপনি আশেপাশে আগে যেটা হতো পানিগুলো নেমে সেই ফ্লাড ফ্লো জোন গুলোতে যেত, এখন আপনি ফ্লাড ফ্লো জোন ভরাট করেছেন, তাহলে তো এখন বন্যার পানি আপনার জলাবদ্ধতার পানি আপনার এখানে আসবে। আমাদের এখন এই যে অবস্থায় দাঁড়িয়েছে, আপনাকে ঢাকায় বৃষ্টিপাত হলে এখন যে দেখেন যে 50 মিলিমিটার বৃষ্টিপাতে যেখানে পানি হচ্ছে, এগুলো পানি হবে, আপনি ধরে নিতে হবে, এর বাইরে কিছু না। হ্যাঁ, এর বাইরে আমাদের যে করণীয়টা আছে, আমাদের এক্সিস্টিং যতগুলো ওয়াটার চ্যানেল আছে, ড্রেনেজ চ্যানেল আছে, সেগুলো সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করা। এটা হচ্ছে সরকার, সিটি কর্পোরেশন এবং যত ধরনের নগর সংস্থার কাজ। আর এই যে রেলওয়ের উদাহরণ যখন বললাম কিছুদিন আগে, আপনি জানেন যে বিএডিসি, হ্যাঁ, তারা যখন ওয়াটার রিটেনশন পন্ডগুলো ভরাট করেছে, তখন মেয়ররা বারবার চিঠি দিয়েছে, মেয়র এখনো রেলওয়েকে চিঠি দিয়েছে, আবার রেলওয়ে পাল্টা যুক্তি দেখাচ্ছে যে আমাদের কাজ করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। এভাবে সরকারি সংস্থার উদাহরণটা এই কারণে বারবার আমাদের আনতে হয়, সরকারি সংস্থাগুলো আন্ডারস্ট্যান্ডিং এ যে আমার তত্ত্বাবধানে যতটুকু পরিমাণ ফ্লাড রিটেনশন এলাকা আছে, এটার আমার প্রতিটা ইঞ্চি রক্ষা করতে হবে, এই পারসেপশনটাই নাই। সরকার নিজে তার সংস্থাগুলোকে সে বার্তা দিচ্ছে না বা দিতে পারছে না। তাহলে আপনি কিভাবে এই ঢাকার মতো এত জটিল শহর, সেই শহরে আপনি ফ্লাডটাকে রিটেইন করবেন? আমাদের এখন সরকারি বেসরকারি যে জায়গাতেই খাল, ওয়াটার চ্যানেল, ফ্লাড ফ্লো সবগুলোকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার সাথে সাথে আমাদের যতগুলো ওয়াটার চ্যানেল আছে, কমিউনিটিকে এঙ্গেজ করে তার প্রতিটা মানে ইঞ্চি যে কটা ওয়াটার চ্যানেল এখন বাকি আছে, নাকি আগেরগুলো উদ্ধার করতে হবে? আমাদের ওয়াটার রিটেনশন পন্ড এখনো কিছু কিছু বাকি আছে। ফ্লাড ফ্লো জোনটা খুব ইম্পর্টেন্ট, কারণ পানি সেখানে গিয়ে নামে, সেখানে যদি নামার না জায়গা থাকে তাহলে তো হবে না। আপনি ঢাকার আশেপাশে যদি আপনি দেখেন মধুমতি মডেল টাউন, সেটা তো দিনের সবার চোখের সামনে ভরাট হয়ে যাচ্ছে, এবং মধুমতি মডেল টাউনকে ধরে তার আশেপাশে আমিন বাজারের এলাকাতে যে পরিমাণ ডেভেলপমেন্ট এখন হচ্ছে, মাটি ভরাট হচ্ছে, পানিগুলো তো সেখানে গিয়ে নামার কথা, আপনি নামার জায়গাগুলো তো দিচ্ছেন না। আর এই যে খালগুলো যেগুলো আছে, সেগুলো সিটি কর্পোরেশন গুলো তাদের নিজস্ব প্রজেক্টের উদ্যোগে হয়তো কিছু পরিষ্কার করে, কিন্তু আমরা দেখেছি প্রতি বর্ষাতেই আপনাদের সাংবাদিকরা রিপোর্ট করে যে হয়তো যে জায়গাটাতে উচ্ছেদ করা হয়েছিল, মানে আমাদের ময়লা পরিষ্কার করা হয়েছিল, সেখানে গিয়ে দেখা যাচ্ছে আবার ময়লা জমেছে। কারণটা হচ্ছে কমিউনিটি আবার সেখানে ময়লা ফেলছে। এই যে কমিউনিটি যেন ময়লা ফেলতে না পারে, আধুনিক শহরে তো আপনাকে নাগরিকদেরকে সেই মেসেজটা এখন আমরা কেন দিতে পারছি না যে আপনি চাইলেই আপনার ময়লা আবর্জনাগুলো আশপাশের ক্ষেত কিংবা খাল কিংবা আপনার এই যে সামনে যে ছোট্ট ড্রেনের উপর ফেলতে পারেন না। এই মেসেজগুলো তো আমরা যেভাবে দেওয়ার কথা সেভাবে এই মেসেজগুলো এখন দিতে হবে, কিন্তু উপরে উন্নয়ন আর নিচে ভাসমান অবস্থা, এই ছবি যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে তখন নাগরিকের মনেও এক ধরনের হতাশা তৈরি হয় যে সে কি করবে। এবং জলাধার উদ্ধারের কথা আপনি বলছিলেন, জলাধার বেশিরভাগ জলাধারই তো ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে, যা আছে তা উদ্ধার করতে গেলেও তা কোনো এক জায়গায় যে আটকে যাচ্ছে। এই প্রশ্নগুলো আসলে সামনে সবারই রয়েছে, কিন্তু কোনো মতে দিন পার করে দেওয়ার মতো অবস্থায় আমরা রয়েছি। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে ধন্যবাদ জানাই। বারবারই একই আলোচনায় আপনার সাথে ফিরি, ভবিষ্যতে হয়তো আবারও বৃষ্টি হলে আবারও এই আলোচনায় আপনার সাথে ফিরবো।